নমস্কার। আজ আপনারা শুনবেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনালস প্রেজেন্স অর্পিতা ঘোষালের কলমে আসামি। এই গল্পের সমস্ত চরিত্র ও স্থানগুলি সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্যতা থাকলে তা নেহায়েতি কাকতালীয়। তাই আমরা আশা করব আমাদের সকল শ্রোতা বন্ধুরা এটিকে একটি গল্পের আকারে গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনালস প্রেজেন্স আসামি। আমি আপনার সব কথাই মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, খুনের এভিডেন্স কোথায়? আর যা দিয়ে খুন করা হয়েছে সেইটাই বা কই? আসামি যখন নিজের মুখেই স্বীকার করছে যে খুনটা সে নিজেই করেছে, তখন আর এভিডেন্সের কি দরকার? জজ সাহেব কোর্টে ঢোকা পর্যন্ত কোর্টে উপস্থিত বাদী ও বিবাদী পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। জজ সাহেব তা দেখে বলে ওঠেন, অর্ডার অর্ডার, প্লিজ মেইনটেইন সাইলেন্স। দয়া করে আপনারা কোর্টের মধ্যে নীরবতা বজায় রাখুন। জজ সাহেব প্রথমে পাবলিক প্রসিকিউটরকে বললেন, মিস্টার বোস, আপনি সাসপেক্টকে কোনো প্রশ্ন করতে চান? ইয়েস ইওর অনার, আমি সাসপেক্টকে কিছু প্রশ্ন করতে চাই। পাবলিক প্রসিকিউটর কাঠগড়ার সামনে গিয়ে সাসপেক্টের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তাহলে আপনি স্বীকার করছেন তো যে খুনটা আপনি করেছেন? অবজেকশন ইউর অনার। পাবলিক প্রসিকিউটর জোর করে আমার মক্কেলকে দিয়ে স্বীকার করাতে চাইছেন যে খুনটা উনিই করেছেন। অবজেকশন ওভাররুলড। আপনাকেও বলার সুযোগ দেওয়া হবে। দয়া করে এখন চেয়ারে বসুন। এইসব দৃশ্য দেখে আসামি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে। জজ সাহেব পুনরায় বললেন, মিস্টার বোস, আপনি আপনার প্রশ্ন উত্তর জারি করুন। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ, আমি কোথায় জানাচ্ছিলাম? তা মজুমদার বাবু, আপনি কি খুনটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুনটা করেছি, বেশ করেছি। শয়তানটাকে পেলে আবার করব। তা মজুমদার মশাই, সে তো আর বেঁচেই নেই, তাহলে তাকে আপনি আবার খুনটা করবেন কি করে? যাই হোক, আমার মাথায় এখনো কিন্তু একটা কথা কিছুতেই ঢুকছে না, যে আপনি খুনটা করলেন কিভাবে, আর মার্ডার ওয়েপনটাই বা গেল কোথায়? তা দয়া করে একটু মহামান্য আদালতকে ঘটনাটা খুলে বলবেন। শুনতে চান? আপনি শুনতে চান আমি কিভাবে খুনটা করেছি? এবার আসামি মহামান্য জজ সাহেবের মুখের দিকে চেয়ে ঘটনাটি বলতে শুরু করলেন। এই ঘটনার সূত্রপাত ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। আমার বড় ছেলে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার জেদ ধরে। আমার তখন অত অর্থ সামর্থ্য ছিল না দেশের বাইরে পাঠিয়ে পড়াশোনা করবার মতো। আমি সামান্য একজন বই বিক্রেতা। সংসারের 4টে মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই আমার মতন সামর্থ্য। আর যদি কোনোভাবেই আমি টাকা জোগাড় করেও ফেলি, তাহলে বাকি 3টে মানুষকে অনাহারে মরতে হবে। কিন্তু বাবা হয়েছি, ছেলে মেয়ের মুখের কষ্ট যে দেখতে পারবো না হুজুর, তাই বাধ্য হয়েই ব্যাংকে এডুকেশন লোনের আবেদন জানাই। আচ্ছা মজুমদার মশাই, ম্যানেজার আপনাকে ওনার কেবিনে আসতে বললেন। ব্যাংকের একটি স্টাফ মজুমদার মশাইকে হাঁক দিলেন। মজুমদার বাবু তার সুপুত্র সহ ব্যাংক ম্যানেজারের কেবিনের দরজায় টোকা দিয়ে বললেন, ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ, ভিতরে আসুন। স্যার, দয়া করে আমার ছেলের এই এডুকেশন লোনটা অ্যাপ্রুভ করে দিন। ছেলের ইচ্ছা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে। আমি অনেক করে বোঝালাম, কিন্তু ছেলের কাছে হার মানতেই হলো। আচ্ছা মজুমদার বাবু, এই প্রসঙ্গে আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই, কিছু মনে করবেন না। আবার আপনি আমার এই কথাটাকে একটা সাজেশন হিসেবে গ্রহণ করতে পারেন। আচ্ছা, আমাদের দেশেও তো অনেক নামি দামি ইনস্টিটিউট আছে, তো আপনি আপনার ছেলেকে তেমন কোনো ইনস্টিটিউটেও তো পড়াতে পারতেন। এতগুলো টাকা লোন নিচ্ছেন, এই লোন স্যাংশন হতেও তো সময় লাগবে। আজকালকার ছেলে স্যার, বুঝতেই তো পারছেন, অনেক বুঝিয়েছি কিন্তু শুনতেই চায় না। বাবা মা হয়েছি, তাই বাধ্য হয়ে সাধ্যের বাইরে গিয়েই ছেলের মেয়ের শখ পূরণ করতে হবে। ঠিক আছে, যেহেতু আপনার আমাদের ব্যাংকে এফডি আছে, তাই আমি লোনটা স্যাংশন করছি, না হলে হয়তো করতাম না। মনে রাখবেন, আপনার যা এফডি আছে আর আপনি যা লোন চাইছেন, তার মধ্যে কিন্তু আকাশ পাতালেরই সম্পর্ক।
যেহেতু আপনি আমাদের ব্যাংকের পুরনো ব্যাংক হোল্ডার আর আপনার সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো, তাই আমি রাজি হচ্ছি। ধন্যবাদ স্যার, আপনি যে আমাদের জন্য করলেন। না না, ধন্যবাদ বলতে হবে না, শুধু সময় মতন ইএমআইগুলো পে করবেন, তাহলেই হবে। এখন আসতে পারেন, নমস্কার। মজুমদারবাবু শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে সব টাকা জোগাড় করে ছেলেকে দেশের বাইরে পড়তে পাঠান। ছেলে বাবাকে প্রতিশ্রুতি দেয় যে সে ভালো চাকরি করে লোন ও অন্যান্য সব দেনা পাওনা মিটিয়ে দেবে। এইভাবেই কেটে যায় 3টে বছর। ছেলে এখন ভালো চাকরি পেয়েছে, পাশও করেছে 1 বছর হলো। শুধু সে পাশ করে চাকরি পায়নি, তার সঙ্গে সঙ্গে বেঁধেছে বিদেশে এক নতুন সংসার। বাবা মা ও নিজের যে একটা ছোট বোন আছে সে কথা অবধি সে ভুলতে বসেছে। ছেলে এখন খুব ব্যস্ত, লোন শোধ করা তো দূরের কথা, বাবা মাকে ফোন করে খবর নিতেও সে আজকাল ভুলে যায়। তাই বাধ্য হয়েই মজুমদারবাবু তার খোঁজ খবর নেয়। এমনই একদিন মজুমদারবাবুর স্ত্রী সুজাতা দেবী ফোন করেন। হ্যালো পিঙ্কু, কিরে কেমন আছিস বাবা? আর ফোন টোন তো কিছুই করিস না। আরে মা, তুমি এখন ফোন করছো? তোমাদের ওখানে রাত মানে কি আমাদের এখানেও রাত? এখানে এখন দিনের অফিস চলছে, আমি অফিসে কাজ করছি, জ্বালাতন করো না। আরে আমি বুঝতে পারিনি পিঙ্কু, তুই তুই একটু তোর বাবার সাথে কথা বল না। এত জ্বালাতন করো না তো, কি বলবে আবার টাকা ছাড়া? ঠিক আছে, কাল 5,000 টাকা পাঠিয়ে দেবো, এখন রাখছি। এই কটি কথা বলে পিঙ্কু ফোনটা রেখে দিল। মজুমদার মশাই বলে উঠলেন, কি বললো? ব্যস্ত হয়ে আবার ফোনটা রেখে দিল তো? কেন যে তুমি বারে বারে ফোন করো? সত্যিই ব্যস্ত আছে, কাজ টাজ করতে হয়তো। থাক, আর ছেলের হয়ে কথা বলো না। আর নিজেকে কত মিথ্যে সান্ত্বনা দেবে? আর কি বললো শুনি? বললো কাল 5,000 টাকা পাঠিয়ে দেবে। উফ, প্রচুর টাকা পাঠিয়ে দেবে। 25 লক্ষ টাকা লোন দিয়ে 5,000 টাকা পাঠাবে ছেলে। যাও ঘুমিয়ে পড়ো, আর মাথা গরম করিও না। সবার আগে দেখে নিও মেয়ে শুয়েছে কিনা, না হলে আবার সারা রাত জেগে ফোন ঘাটবে। এইভাবে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। নিম্ন মধ্যবিত্ত মানুষ মজুমদার মশাইয়ের ব্যাংকের 25 লক্ষ টাকার ইএমআই সময় সময় শোধ করা তার পক্ষে দুঃসাধ্যকর হয়ে উঠেছে। দুদিন ছাড়া ছাড়া এই ব্যাংকের লোকের হুজ্জুতি তার বাড়িতে। চিন্তায় ও ভাবনায় মানুষটার রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে। এমনই একদিন সকাল 11টা নাগাদ বাড়ির বাইরে দরজায় টোকা পড়ল। মজুমদার বাবু, ও মজুমদার বাবু, বাড়িতে আছেন? সুজাতা দেবী দৌড়ে গিয়ে দরজা খুললেন। হ্যাঁ বলুন। আমরা ব্যাংকের লোক। মজুমদার বাবু কোথায় বলুন তো? উনি একটু বাজারে গেছেন, এই এলেন বলে। আপনারা ততক্ষণ একটু ঘরের ভেতরে এসে বসুন না। না না, বসতে আমরা আসিনি, আমরা বাইরেই অপেক্ষা করছি। কথাটা শেষ হওয়া মাত্রই মজুমদার বাবু বাজারের ব্যাগ হাতে বাড়ির উঠোনের সামনে এসে দাঁড়ালেন। মজুমদার বাবু স্ত্রী বলে উঠলেন, এই তো উনি এসে গেছেন। কি মশাই, ইএমআই শোধ করছেন না কেন? 1 মাস শোধ করেন তো 3 মাস তো উধাও। কি ব্যাপার বলুন তো? আসলে দাদা, 2 মাস বড়ই চাপে ছিলাম। এই মাসে আগের 3টে ইএমআইও শোধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই কথা তো আপনি প্রত্যেক মাসেই বলেন। একটা কথা জেনে রাখবেন, আজ কিন্তু ইএমআই না নিয়ে আমরা কিন্তু যাচ্ছি না। আজ আমার কিছুই নেই আপনাদের দেওয়ার মতো। ওসব আমরা শুনবো না। 8 ঘন্টা সময় দিচ্ছি, যেখান থেকেও টাকা জোগাড় করে আনুন। মজুমদার মশাই অনেক অনুনয় বিনয় করতে থাকেন। ব্যাংক কর্মচারী সেই অনুনয় বিনয়ের ধার ধারে না। শেষমেশ পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠল যে অনুনয় বিনয় বচসায় পরিণত হয়। এই তুমুল বচসার মাঝে মাথা গরম করেই মজুমদার মশাই একটি বাজে কটূক্তি করে ফেলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মচারী মজুমদার মশাইয়ের গালে কষিয়ে এক চর মারে। সেই চরের ধাক্কায় বৃদ্ধ মজুমদার মশাই টাল সামলাতে না পেরে উঠোনে মাথা ঘুরে পড়ে যান। মজুমদার বাবুর স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে আসে মজুমদার বাবুর কাছে। মজুমদার মশাইয়ের স্ত্রী তারস্বরে বলে ওঠেন, এ কি করলেন আপনি? চড় মারার অধিকার আপনাকে কে দিয়েছে? এই বচসা দেখবার জন্য
পাড়া প্রতিবেশী ছুটে আসে। সৃষ্টি হয় এক ভীষণ গোলমাল। কারো কারো কাছে এই পরিস্থিতি হয়ে ওঠে ভীষণ মনোরঞ্জনের কারণ। লজ্জায় মজুমদার পরিবারের মাথা হেঁট হয়ে যায়। তারই মাঝে ব্যাংক কর্মচারী ক্রুদ্ধ গলায় বলে ওঠে, অধিকার শালা বুড়ো, লোন যখন শোধ করতে পারবি না নিয়েছিলিস কেন? কাল আবার আসবো, টাকা যদি না পাই না ঘর দোর ভাঙচুর করবো, মনে রাখবি। এই চল। এই বলে সেই ব্যাংক কর্মচারী তার সহকর্মীকে নিয়ে সেই স্থান ছেড়ে চলে যায়। পাড়ার লোকের নিন্দা ও ফিসফিসানিগুলোকে খানিকটা অগ্রাহ্য করেই সুজাতা দেবী আহত ও হতাশগ্রস্ত মজুমদার বাবুকে ঘরের ভেতর নিয়ে যান। সন্ধ্যা নাগাদ সুজাতা দেবী মজুমদার বাবুকে বলেন, এই নাও, এতে কিছু গয়না আছে, এগুলো বিক্রি করে যা হয় তা দিয়ে লোনটা শোধ করো। বোকামি করো না, এগুলো তোমার মায়ের দেওয়া গয়না, এগুলো আমি কি করে বিক্রি করতে পারি? দেখো, আর জেদ করো না, এখন এসব ভাবার সময় নেই। রিমির বিয়ের জন্য তুলে রেখেছিলাম, কিন্তু ও এখনো ছোট আছে, বিয়ে হতে অনেক দেরি, ততদিনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আর কিন্তু টিন্তু কিচ্ছু নয়। আমি জানি তোমার কাছে এখন টাকা নেই, কাল টাকা চাইতে এলে কি দেবে তুমি? না, সে আমি কিছু করে ব্যবস্থা করে নেব। আর কিছু ব্যবস্থা করতে হবে না, এই তো ব্যবস্থা হয়েই গেল। বলছি শোনো, এটা বিক্রি করে যা হয় তাই করো। খানিক ইতস্তত হয়েই মজুমদার বাবু তার স্ত্রীর গয়নাগুলো নিতে বাধ্য হলেন। মজুমদার বাবুর বাল্যবন্ধু ছিলেন সুরেন্দ্র মনোহর। এই গ্রামে ওনার এক সোনার দোকান। সন্ধে 8টা নাগাদ মজুমদার বাবু মনোহরের দোকানে উপস্থিত হলেন। মনোহর বাবু মজুমদার বাবুকে দেখেই বললেন, কিরে মজুমদার, এই কি ব্যাপার? হ্যাঁ, আরে এখন এখানে? ওই আর কি, তোর সঙ্গে একটু দরকার ছিল। আরে হ্যাঁ, বল না। মজুমদার বাবু ব্যাগ থেকে একটা মাঝারি মাপের টিনের বাক্স বের করে মনোহর বাবুর সামনে রাখলেন। মনোহর বাবু বললেন, কি আছে এতে? স্ত্রীর কিছু গয়না আছে, কত কি দাম পাওয়া যাবে একটু বলবি? মনোহর বাবু খানিক লজ্জিতভাবেই বললেন, দেখ মজুমদার, আমি এইগুলো কিনতে পারবো না ভাই। শোন, আমি তোর সব পরিস্থিতি শুনেছি, তাই বলে বৌদির গয়নাগুলো বিক্রি করে দিবি? না না না, এ আমি কিছুতেই কিনতে পারবো না। তার থেকে বরং তুই আমার কাছ থেকে কিছু টাকা ধার নে না, সমস্যা মিটে গেলে ফেরত দিবি কোনো। আবার ধার? না, ও পথে আর হাঁটছি না। তুই না কিনলে আমি অন্য কাউকে বিক্রি করব। আহ মজুমদার, তুই না বড়ই জেদি। আচ্ছা, বিক্রি করিস না, বরং বন্ধক রাখ, ঠিক আছে? টাকা পয়সা হলে আবার আমার কাছ থেকে ছাড়িয়ে নিবি এখন, কেমন? বন্ধক দেওয়া গয়নার বিনিময়ে মনোহর বাবু মজুমদার বাবুকে 1,30,000 টাকা ক্যাশ বাক্স থেকে বের করে দিলেন। পরের দিন সকাল 10:30 নাগাদ মজুমদার বাবুর বাড়ির দরজায় আবারও টোকা পড়ল। আজ দরজা খুলল রিমি। কথা মতন ব্যাংক কর্মচারী আজও এসেছে, কিন্তু আজ তার গলা রীতিমতো নরম শোনালো। মজুমদার বাবু বাড়িতে আছেন? কেন জানি না, সেই ব্যাংক কর্মচারী রিমিকে দেখা মাত্রই তার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল, যেন সে তার ক্ষুধিত চক্ষু দ্বারাই রিমির কোমল শরীরটা একবার ছুঁতে চায়। এই ভাবগতিক রিমি কিন্তু টের পেল না। রিমি স্বাভাবিক কণ্ঠেই বলল, বাবা বাড়িতেই আছেন, আপনি দাঁড়ান, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তোমার নাম কি? আমার নাম রিমি, রিমি মজুমদার। কোন ক্লাসে পড়ো? এবছর উচ্চ মাধ্যমিক দেব। বাহ বাহ বাহ, ভালো ভালো। তোমাকে দেখতে কিন্তু ভারী সুন্দর। রিমি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। লোকটির ভাবগতিক রিমির ঠিক পছন্দ হলো না। সে তার সাথে আর কোনো কথা না বলে ঘরের ভেতর বাবাকে ডাকতে চলে গেল। খানিক পরে মজুমদার বাবু সদর দরজার সামনে এলেন। ব্যাংক কর্মচারীর অভিমুখে একটা মোটা এনভেলপ এগিয়ে দিয়ে বললেন, এতে 1,30,000 টাকা আছে। আশা করি এতে আমার আগের ডিউগুলো শোধ হয়ে যাবে। হ্যাঁ, এতেই হবে। এই যে আপনি টাকাটা শোধ করে দিলেন, কত ভালো লাগলো বলুন তো।
এইভাবেই শোধ করতে থাকুন, দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না। না, এখনো শোধ হয়নি। কথাটি শেষ হওয়া মাত্রই মজুমদার বাবু সেই ব্যাংক কর্মচারীকে কষিয়ে চড় মারলেন। এবার শোধ হলো। ব্যাংক কর্মচারী সেই চড় খাওয়া গালটিতে একটা হাত দিয়ে উচ্চ কণ্ঠে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আর চোখে দরজার ফাঁক থেকে সে রিমিকে দেখতে পায়। রিমি খানিক উঁকি মেরে কথোপকথন শুনছিল, তাই আর কোনো রকম ঝামেলা সৃষ্টি না করেই একটা মাত্র কথা বলে সে সেখান থেকে চলে গেল। এটা কিন্তু আপনি ভালো করলেন না, দেখে নেবো আপনাকে। মজুমদার বাবু সদর দরজা বন্ধ করে ঘরের ভেতরে প্রবেশ করলেন। দেয়াল ঘড়ি ঢং ঢং শব্দ জানান দেয় রাত তখন 12টা। হঠাৎই বাড়ির সদর দরজায় জোর শব্দে টোকা পড়ে। মজুমদার বাবু রাতের খাওয়া দাওয়া সেরে শোবার প্রস্তুতি নিচ্ছিলেন। দরজায় কড়া নাড়া শব্দ পেয়ে দরজাটি খুলতে যান। এত রাতে আবার কে এলো? দরজাটি খোলা মাত্রই দেখতে পেলেন সামনেই দাঁড়িয়ে আছে সেই ব্যাংক কর্মচারী। হাতে একটি ধারালো ছুরি, অপর হাতে একটি মদের বোতল। দেখে বোঝাই যাচ্ছে যে ব্যাংক কর্মচারী প্রচুর পরিমাণে মদ্যপান করে নেশাগ্রস্ত। মজুমদার বাবু আবার বলে উঠলেন, এ কি আপনি এত রাতে আবার এসেছেন কেন? আরে মজুমদার বাবু, ভয় পাচ্ছেন কেন? এত রাতের অতিথিকে ফিরিয়ে দিতে নেই। চলুন ভেতর ঘরে বসে আপনার সঙ্গে দুটো কথা বলি। চলুন চলুন চলুন, আর দেরি করবেন না, চলুন। না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। যা কথা বলার ছিল কাল সকালে বলবেন, এখন যান। মজুমদার বাবু এই কথাটি বলেই দরজাটা বন্ধ করতে যাচ্ছিলেন, কিন্তু ব্যাংক কর্মচারী দরজায় একটি চাপড় বসিয়ে দরজাটি বন্ধ হওয়া থেকে বাধা দিলেন। আপনার কি ভয়ও লাগছে না হাতের ছুরিখানা দেখে? বলছি তো ভেতর ঘরে চলুন, না হলে রাগের বশে কোথায় কি একটা কোপ বসিয়ে দেব, ভালো হবে। মজুমদার বাবু বুঝলেন সেই মুহূর্তে বচসা করাটা হয়তো ঠিক কাজ হবে না, তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও লোকটিকে ঘরের ভেতর প্রবেশ করতে দিলেন। লোকটি মদের বোতলটাকে সামনের টেবিলে রেখে দিয়ে দালানের একটি সোফার উপরে নেশাগ্রস্ত অবস্থায় লুটিয়ে পড়লেন। মজুমদার বাবু বললেন, বলুন কি বলবেন। বলছি তার আগে যান বাড়ির ভেতর থেকে একটু চানাচুর বা ঝুড়ি ভাজা নিয়ে আসুন। শুধু মুখে মদ খাওয়া চায় না। যান 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 যান। মজুমদার বাবু কোনো রকম কথা না বাড়িয়ে রান্নার ঘর থেকে এক প্লেটে খানিকটা চানাচুর নিয়ে এসে সামনের টেবিলে নামিয়ে রাখলেন। নিন, এইটুকুই ছিল, তাড়াতাড়ি নিন না, আর কি বলবেন বলুন, তারপর বিদায় হন। আপনি সকালে চটটা মেরে না ওটা ঠিক করেননি বাবু। যাই হোক, আপনি আমার থেকে বয়সে বড় হন, রাগের বছর মেরেছেন। যান, আমি আর রাগটা করছি না, যান। ধন্যবাদ, এটা বলার জন্য এসেছিলেন। হয়ে গেছে, এবার চলে যান। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসে? কিন্তু তার আগে আমি আপনার পরিবারের সঙ্গে একটু আলাপ করি, বিশেষ করে আপনার মেয়ের সাথে। মানে? মজুমদার বাবু ক্রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। পাশের ঘরে শুয়েছিলেন সুজাতা দেবী। ঘুম ঘুম চোখে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? অর্ধনিদ্রিত চোখেই দেখতে পেলেন সেই ব্যাংক কর্মচারী সোফায় মাতাল হয়ে পড়ে রয়েছে, হাতে তার একটি ধারালো ছুরি ঘরের আলোয় চকচক করছে। সুজাতা দেবী পুনরায় বললেন,
এ কি আপনি এত রাতে এখানে কি করছেন? আর নমস্কার। এই আপনাদের কথাই ভাবছিলাম। কই রিমিকে দেখতে পাচ্ছি না তো, সে কি ভেতর ঘরে শুয়ে আছে? আপনার স্পর্ধা তো কম নয়। চটে যাচ্ছেন কেন মজুমদার মশাই? উঠে যাচ্ছেন কেন মজুমদার মশাই? এত চটে যাচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা বেশ, আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, ঠিক আছে? আমি আপনার বাকি যা লোন আছে সে সব শোধ করে দেবো, ঠিক আছে? তার বিনিময়ে আপনি শুধু আমাকে রিমির সঙ্গে একটু একা ছেড়ে দিন। কি রাজি তো? দেখুন, প্রস্তাবটা কিন্তু খারাপ নয়, আর আপনার যা অবস্থা দেখছি তাতে আপনি এই লোন শোধ করতে পারবেন বলে তো মনে হয় না। আপনার সুবিধার্থেই বলছি, একটু ভেবে দেখুন। আপনি কিন্তু আপনার স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছেন। নেহায়েতি রাতের অতিথি, নতুবা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। আপনি কাল সকালটা হতে দিন, কালই আমি থানায় যাব আপনার বিরুদ্ধে মামলা করতে। এই কথা শোনা মাত্রই ব্যাংক কর্মচারী এক ছটকায় সোফা থেকে উঠে মজুমদার বাবুর গলার সামনে ছুরিটা ধরে এবং দাঁতে দাঁত কষে বললেন, শালা বুড়ো, হ্যাঁ তোকে শালা আমি কোথায় বাঁচাচ্ছি, আর তুই নাকি শালা আমার বিরুদ্ধে মামলা করবি, আমায় জেল খাটাবি? দেখবি দেখবি ছুরিটা, হ্যাঁ দেখতে পাচ্ছিস তো ছুরিটা? হ্যাঁ দেখবি দেখবি এক্ষুনি টেনে দেবো, সব মামলা না এখানেই ঢুকে যাবে। এতে মজুমদার বাবু রীতিমতো ভয় পেয়ে গেলেন। পাশ থেকে ওনার স্ত্রী বলে উঠলেন, এ কি করছেন আপনি? কি ভয় লাগছে তো? তাই তো বলি, কিছুক্ষণের জন্য একটু একা ছেড়ে দিন। মজুমদার বাবু আর ওনার স্ত্রীর আর কোনো উপায়ও ছিল না। নিজেদের প্রাণের মায়া এমন পরিস্থিতিও রাজি করায়। ব্যাংক কর্মচারী ধীরে ধীরে পাশের ঘরের দিকে এগিয়ে যায়, যে ঘরে রিমি শুয়েছিল। হঠাৎই মজুমদার মশাইয়ের প্রাণের ভয় কেটে যায়। নিজের মেয়ের এই সর্বনাশ তিনি নিজের চোখে কখনোই দেখতে পারবেন না। টেবিলে রাখা মদের বোতলটাকে তুলে নিয়ে দৌড়ে গিয়ে ব্যাংক কর্মচারীর মাথায় সজোরে আঘাত করলেন। একটা বিকট চিৎকার করে ব্যাংক কর্মচারী মাটিতে লুটিয়ে পড়েই তৎক্ষণাৎ জ্ঞান হারায়। মজুমদার বাবু আর দেরি করলেন না। জ্ঞান ফেরার আগেই এই শয়তানটাকে শেষ করে ফেলতে হবে। ছুটে যান টেবিলের দিকে, হাতে তুলে নেন সেই ছুরিখানা। তারপর সেই ছুরিখানা ব্যাংক কর্মচারীর গলায় বসিয়ে দেন। ফিনকি দিয়ে রক্তপাত হতে থাকে। সুজাতা দেবী এই দৃশ্য চোখে দেখতে পারলেন না, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এইসব শব্দ পেয়ে রিমির ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে রিমি ভেতর ঘর থেকে দালানে বেরিয়ে আসে। মা, এত আওয়াজ কিসের মা? কি এসব কি? রিমি দেখতে পায় সে ব্যাংক কর্মচারীর মৃতদেহ মাটিতে পড়ে আছে, বাবার হাতে চকচকে ধারালো রক্তাক্ত ছুরি। কিছুটা দূরে মা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। মজুমদার বাবু রিমিকে বললেন, রিমি, এখন তোকে কিছু বোঝাবার সময় নেই, তুই মাকে তুলে নিয়ে ভেতরের ঘরে যা। রিমি আর কোনো কথা না বাড়িয়ে কাঁপা কাঁপা হাতেই তার অচৈতন্য মাকে কোনো রকমে পাশের ঘরে নিয়ে গেল। মজুমদার বাবু কিছুক্ষণ এক ঠায় বসে থেকে নিজেকে ধাতস্থ করলেন। এই মৃতদেহটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। খানিকক্ষণ পর তিনি সেই জায়গা ছেড়ে উঠে উপর থেকে কাঠ কাটার কুরুল এবং উঠোনের পেরেকে ঝোলানো করাত্তাকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। সোফার তলা থেকে দুটো চটের বস্তা বের করলেন। পাশের একটা টেবিল থেকে খান 50 খবরের কাগজ নামিয়ে রাখলেন মেঝেতে।
এবং তারপরেই শুরু হলো সে মৃতদেহকে করাত দিয়ে টুকরো টুকরো করার কাজ। কুরুল দিয়ে আঘাত করে হাড়গুলিকে ভাঙতে লাগলেন। তারপর সেই মনুষ্য মাংস টুকরোগুলোকে একসাথে চটের বস্তার ভেতরে ঢোকাতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে সেই চটের বস্তাগুলো মনুষ্য মাংস এবং হাড়ে সম্পূর্ণ হলো। মেঝেতে পড়ে থাকা থকথকে রক্তগুলোকে সেই খবরের কাগজ দিয়ে মুছতে আরম্ভ করলেন এবং সেই খবরের কাগজগুলিকেও একে একে বস্তাবন্দি করলেন। নিজের পরনের রক্তাক্ত জামা কাপড়গুলিও বস্তাবন্দি করলেন। তিনি কোনো রকমের চিহ্ন রাখতে চান না। তারপরেই একটি বাজারের ব্যাগের ভেতরে ছুরি, কুরুল ও করাতগুলিকে ঢুকিয়ে নিলেন। রাত তখন 2টো বাজে। আশেপাশের পরিবেশ একেবারেই নিস্তব্ধ। মজুমদারবাবু ধীরে ধীরে বাড়ির সদর দরজা খুললেন। নিজের M80 গাড়ির পেছনে কোনো রকমে বস্তাগুলিকে ঝোলানোর একটা জায়গা তৈরি করলেন। বাড়ির সামনে থেকে গাড়ি তিনি স্টার্ট করলেন না, পাড়া প্রতিবেশী জেগে যেতে পারে। তাই গাড়িটিকে কিছুটা ঠেলেই মোড়ের মাথা অবধি নিয়ে এলেন। তারপর গাড়িটি চালু করে দ্রুত গতিতে গ্রাম ছাড়িয়ে একটা জঙ্গল তীরবর্তী জায়গায় পৌঁছালেন। জায়গাটি অতীব নির্জন, জনমানবের দূর দূরান্ত পর্যন্ত কোনো চিহ্ন নেই। গাড়ি থেকে নেমে সেই বস্তাগুলিকে জঙ্গলের মধ্যে নামিয়ে আনলেন এবং জঙ্গলের আশপাশ থেকে কিছু শুকনো কাঠ খড় জোগাড় করলেন। সে বাজারের ব্যাগ থেকে একটা মাঝারি মাপের খালি জলের বোতল বের করে গাড়ি থেকে কিছুটা পেট্রোল সেই বোতলের মধ্যে ভরে নিলেন। এবার সেই স্তূপাকার কাঠের টুকরোর উপরে বস্তাগুলিকে চাপিয়ে চারিধারে পেট্রোল ছিটিয়ে দিলেন। পকেট থেকে একটা দেশলাই ও বিড়ির প্যাকেট বের করে দেশলাই জেলে প্রথমে বিড়িটা ধরালেন এবং বাকি দেশলাইয়ের টুকরোটাকে স্তূপাকার কাঠশুদ্ধ বস্তাবন্দি টুকরো করা মৃতদেহতে নিক্ষেপ করলেন এবং পর মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল অর্ধনির্মিত চিতা। খানিকক্ষণের মধ্যেই টুকরো করা মৃতদেহের সব কিছু পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু পড়ে রইল এক তাল ভস্য। মজুমদারবাবু সেই বাজারের ব্যাগ থেকে ছুরি, কুরুল ও করাতগুলিকে সামনের একটি জলাশয়ে নিক্ষেপ করলেন এবং সেই ছাইয়ের মধ্যে থেকে বেছে বেছে পড়ে থাকা অবশিষ্ট হাড়ের টুকরোগুলোকে বাজারের ব্যাগবন্দি করে বাড়ির পথে ফিরে এলেন। বাড়ি পৌঁছে তিনি দেখলেন স্ত্রীর জ্ঞান ফিরেছে এবং মেঝেতে পড়ে থাকা রক্তের দাগগুলিকে একটি ভেজা ন্যাকড়া দিয়ে তিনি মুছছেন। মজুমদারবাবু স্ত্রীর চোখের দিকে চোখ ফেরাতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি বাথরুমে চলে গেলেন। বালতি বালতি ঠান্ডা জল ঢালতে লাগলেন। মাথা ও শরীর ঠান্ডা করা দরকার। খানিক পরেই স্নান সেরে তিনি শোয়ার ঘরে উপস্থিত হলেন। মজুমদারবাবুর স্ত্রী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মজুমদারবাবু বাধা দিয়ে বললেন, কি গো? আর কোনো কথা নয়, শুয়ে পড়ো। রিমি, তুইও শুয়ে পড়। পরদিন সকাল 10টা নাগাদ মজুমদারবাবু রিমিকে বললেন, রিমি, পাশের বাড়ি থেকে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে আয় তো। বলবি চাল গুঁড়ো করবে, তাই লাগবে। কে চাল গুঁড়ো করবে? এত প্রশ্ন করিস না, যা বলছি তাই কর। রিমি পাশের বাড়ি থেকে মিক্সার গ্রাইন্ডারটা চেয়ে নিয়ে এলো। রাতে যখন মজুমদারবাবু বাড়ি ফিরছিলেন তখনই সেই হাড়ের টুকরো শুদ্ধ বাজারের ব্যাগটাকে বাথরুমের বাঙ্কে লুকিয়ে রেখেছিলেন। তারপর বাথরুমের বাঙ্ক থেকে সে বাজারের ব্যাগটিকে নামিয়ে মিক্সার গ্রাইন্ডার সহ ঘরের ভেতরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করলেন। তারপর একটা দুটো করে সেই বাজারের ব্যাগ থেকে হাড়ের টুকরোগুলো বের করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলেন। এক ঝটকায় কেউই বলতে পারবে না যে সেগুলো হাড় গুঁড়ো নাকি চালের গুঁড়ো। এরপর সেই হাড় গুঁড়োগুলিকে বাড়িতে ভাঙিয়ে আনা চাল গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিলেন
এবং সেই চালগুঁড়ো সংমিশ্রিত হাড়গুঁড়োগুলিকে একটি প্যাকেটে বন্দি করে ঘর থেকে বেরিয়ে এলেন এবং রিমিকে উদ্দেশ্য করে বললেন, মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিচ্ছি, বাসা বাড়িতে ফেরত দিয়ে আয়। তুমি থবে কেন? আমি ধুয়ে দিচ্ছি। যতটুকু বলছি ততটুকুই কর না, এত বকবক করছিস কেন বারবার? বাবার এই ধমকানিতে রিমি রীতিমতো ভয় পেয়ে গেল, আর কোনো রকম কথা জিজ্ঞাসা করবার সাহস পেল না। মজুমদারবাবু পুনরায় বললেন, আর হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারটা ফেরত দিতে গিয়ে এই চালের গুঁড়োর প্যাকেটটা সামনের মন্দিরের সামনে বাইরের ভিখারিদের বসে থাকে তাদের হাতে দিয়ে দিবি। রিমি আর কোনো প্রশ্ন করল না। মজুমদারবাবু মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ভালো করে ধুয়ে রিমির হাতে দিয়ে দিল। এতদূর অবধি বর্ণনা করে মজুমদারবাবু থামলেন। সম্পূর্ণ কোর্ট তখন নিস্তব্ধ। হঠাৎই পাবলিক প্রসিকিউটর বলে উঠল, তা আপনি যখন এত কিছু করলেন, তাহলে নিজেই আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কেন? আপনি তো চাইলেই অনায়াসে নিজেকে মুক্ত করতে পারতেন। হুজুর, আমি মধ্যবিত্ত মানুষ, অল্প শিক্ষিতও বটে। যতই হোক বই বিক্রেতা, সমাজে মান সম্মান অল্প বিস্তর আছে, কিন্তু আমি যা করেছি নেহায়তি নিজের পরিবারকে বাঁচানোর জন্য করেছি। হ্যাঁ, আমি জানি যে আমি ভুল করেছি, কিন্তু ভুল নয়, পাপও করেছি। আর এই ভুলের কারণে আমার জীবন থেকে সুখ শান্তি একেবারেই মুছে গিয়েছে। যেন দোষটা কারোর কাছে স্বীকার না করতে পারলে মনের শান্তি ফিরে আসবে না। আপনি বড়ই সৎ। আজকালকার দিনে তো এমন লোক পাওয়াই যায় না। যাই হোক, আমি মহামান্য আদালতকে জানাতে চাই আমার প্রশ্ন উত্তর এখানেই শেষ। এইসব বর্ণনা শুনে জজ সাহেব ওনার রায় জানালেন। সমস্ত বিষয়বস্তু খুঁটিয়ে পরীক্ষা করে আজকের আদালত অখিলেশ মজুমদারকে দোষী সাব্যস্ত করছে এবং যাবজ্জীবন কারাবাস প্রদান করছে। তার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী ওরফে সুজাতা মজুমদার ও ওনার মেয়ে রিমি মজুমদারকে আসামি সঙ্গ দেওয়ার অভিযোগে হেফাজতে নেওয়ার আদেশ প্রদান করছে। কোর্ট ইজ আর্জেন্ট।